অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় আইন উপদেষ্টা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে বলেও জানান। আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি আইনে কথা বলার অধিকারের জন্য যেসব মামলা হয়েছে সব বাতিল করা হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ বিষয়ের মামলা থাকবে। উপদেষ্টা আরও বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারক নিয়োগে আইন করা হচ্ছে। ২ সপ্তাহের মধ্যেই এই আইন প্রণয়ন হবে। ১০০ দিনে সারা দেশে ৪৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আসিফ নজরুল আরও বলেন, সব উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। যারা ঢালাও মামলা করছে বা মামলা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। প্রায় ৯০,০০০ থেকে ১ লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে ৪৩০০ জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত ৩ মাসের মধ্যে। এই নিয়োগের সুফল কি, এটা লাভটা কি? লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময়ে সকল উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। বাংলাদেশে আগামীতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে এমন প্রত্যাশা জানিয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল। ভোটের মধ্য দিয়ে এদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে এমনটাই আশা সংস্থাটির। সকালে রাজধানী নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান কমনওয়েলথ সচিবালয়ের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসকি। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নির্বাচন আয়োজনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। তারা নির্বাচনের বিষয়ে জানতেও আগ্রহী। এ সংক্রান্ত বিষয়ে দুপক্ষের মাঝে মতবিনিময় হয়েছে। কমনওয়েলথ এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলেও জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। Always yearning and looking for free, fair and transparent. অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ। এতে দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে কাজ করতে চাই, সব ধরনের সহায়তা দিতেও আগ্রহী কমনওয়েলথ। Free, fair, transparent elections. সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করেই নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সকালে রাজধানীর কাকরাইলে ঢাকা বিভাগের বিএনপি নেতাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি কখনো থেমে থাকে না। তাই সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে এমন কথা যৌক্তিক নয়। তিনি বলেন, বিএনপি 2 বছর আগেই সংস্কারের রূপরেখা ঘোষণা করেছে। এখন যারা সংস্কারের কথা বলছেন তারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে কোথায় ছিলেন এমন প্রশ্ন তোলেন মঈন খান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, এ বিপ্লবে সবার সমর্থন ছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সংস্কার করতে পারে, তাহলে সেই সংস্কার কখন শেষ হবে? এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। সেই সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন হবে, এটা কোন যুক্তি? সেই সংস্কার কখন শেষ হবে? সংস্কার তো শেষ হবার বিষয়, সংস্কার হচ্ছে চলমান। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে সড়ক ও রেলপথ অবরোধ থেকে সরে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। তিতুমীরের শিক্ষার্থীরা জানান, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে সরকারের সাথে আজ বসার কথা রয়েছে। এজন্য জনভোগান্তি এড়াতে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দাবি না মেনে নেওয়া পর্যন্ত তিতুমীর কলেজের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এদিকে সকাল থেকে তিতুমীর কলেজের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য। এর আগে সোমবার সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে তীব্র যানজট দেখা দিলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ সময় বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে, এতে এক শিশু সহ কয়েকজন আহত হয়। আরও জানাতে মহাখালীর তিতুমীর কলেজের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান।
খালেদ রায়হান, সরকারের সাথে তো আজকে বসার কথা রয়েছে, শিক্ষার্থীরা আর কি জানিয়েছেন, কখন নাগাদ বসবেন? দেখুন, গতকালকে যখন তারা মহাখালী রেলগেটটি ব্লক করেছিল তখন তারা জানিয়েছিল যে তারা আজকেও সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সড়ক এবং রেলপথ অবরোধ করবে, কিন্তু পরে রাতের বেলা একটি সংবাদ সম্মেলনে তারা জানিয়েছিলেন যে তারা আসলে সড়ক এবং যে রেলপথ সেটা অবরোধ করবেন না, বরং তারা তাদের যেই কলেজটি রয়েছে তিতুমির কলেজ সেটিকে তারা পুরো শাটডাউন রাখবেন এবং কোনো ক্লাস কোনো পরীক্ষা তারা করবে না, সেটিকে তারা বর্জন করবেন। এবং আজকে আমরা সকালে দেখেছিলাম প্রায় 9:30 পর্যন্ত এই তিতুমির কলেজের প্রধান যে ফটকটি রয়েছে ঠিক যে জায়গাতে এখন শিক্ষার্থীরা অবস্থান করছেন, এই জায়গাতে বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, কিন্তু তারপরে শিক্ষার্থীরা দাবি করেন যে ক্যাম্পাসের ভিতরে কেন পুলিশ প্রবেশ করেছে, তারপরে পুলিশ তারা কিন্তু এখান থেকে বের হয়ে যায় এবং তারপর থেকে তারা কিন্তু যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা পালন করছে। তবে সেটি তারা পালন করছেন তাদের যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের প্রধান ফটকের ভিতরে বসে তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন যে তারা যে সরকারি তিতুমির কলেজটি রয়েছে সেটিকে আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতেই তারা এই যে আন্দোলন সেটি তারা করছে এবং তারা যেটি বলছেন যে আজকে গতকালকে তারা জানিয়েছিলেন যে আজকে সরকারের পক্ষ থেকে বসার একটি আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে, সেটিকে মাথায় রেখেই তারা সড়কের যেই আন্দোলনটি ছিল সেটিকে তারা সরে এসেছে। তারা সরে এসে তারা এই তিতুমির কলেজের ভিতরে অবস্থান করছেন এবং তাদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে নতুন কোনো কর্মসূচি তারা দিবেন কিনা সেটি এখনো জানানো হয়নি। যেহেতু 4টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, তারপরে তারা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি তারা জানাবেন, সেই নিয়ে হয়তো তখনই পরবর্তী সিদ্ধান্ত জানা হবে এবং এর মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বসতে পেরেছেন কিনা সেই বিষয়টি হয়তো জানা যাবে। এবং গতকালকে একটি ঘটনা ঘটেছে, নিশ্চয়ই জানেন যে শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে গতকালকে আগের পূর্ব ঘোষিত যে সিদ্ধান্ত অনুযায়ী গতকালকে তারা সড়ক এবং রেলপথ অবরোধ করেছিল এবং তারপরেও যে রেলটি চলে এসেছিল সেখানে তাদের শিক্ষার্থীর আহত হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছিল এবং তারপরেই ইট পাটকেল নিক্ষেপে একটি ঘটনা ঘটে যেখানে কয়েকজন যাত্রী আহত হন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে এর পেছনে বা এর দায় আসলে সরকার এবং রেলকেই নিতে হবে, তার কারণ হচ্ছে এই যে কর্মসূচি সেটি পূর্ব নির্ধারিত কর্মসূচি কিন্তু ছিল। সব মিলে যদি বলতে যাই আজকে তাদের কিন্তু বলা যায় দ্বিতীয় দিনের মতোই কর্মসূচি চলছে, তবে সেটি কিন্তু আজকে তারা গতকালকের মতো সড়ক এবং রেলপথ তারা অবরোধ করেন। তারা আজকে তাদের ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কিন্তু এই কর্মসূচি চলবে। যদি তাদের পক্ষে সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তারা সড়ক এবং রেলপথ কর্মসূচি জানা যাবে। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টঙ্গীর বিশ্ব ইজতেমায় মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভিকে আসার অনুমতি দিতে প্রধান উপদেষ্টাকে তার প্রেস সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছে সাদপন্থীরা। বেলা 11টার দিকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার আশ্বাস পেয়ে কাকরাইল মোড় থেকে সরে যান তারা। এর আগে সকালে কাকরাইল মোড়ে অবস্থান নেয় সাদপন্থীরা, পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে রওনা হন তারা। এ সময় পুলিশি বাধার মুখে পড়ে রমনা সড়কের উপর অবস্থান নেন সাদপন্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাথে আলাপের পর তার কাছে স্মারকলিপি দিয়ে সড়ক থেকে সরে যান তারা। আমির সাহেবকে আনার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। মানা সাদ কান্ধলভি যেন আগামী 5 দিনের জোর আগামী মাসের 20 থেকে 25 তারিখ তাতে যেন উনি আসতে পারে। যে কোনো সময় আমাদের আমিরকে আমরা আনতে চাই। প্রধান উপদেষ্টা নিশ্চয়ই আমাদের মাননীয় স্যার সাহেবকে আনার ব্যবস্থা করে দেবেন এবং আমরা এইটুকু ন্যায্য দাবি ওনার কাছে করছি। তার বিবেক বিবেচনা বোধ বুদ্ধির উপর আমাদের ভীষণ রকম আস্থা আছে বলেই আমরা তার সাথে দেখা করতে চেয়েছি। সভা সমাবেশের নামে সড়ক অবরোধ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই রিট করেন। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হবে। আইনজীবী বলেন, সোমবার তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যেভাবে আন্দোলন করেছে তাতে রাজধানীতে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। একই সাথে সমাবেশের নামে ইট পাটকেল ছুঁড়ে জখম করার মতো ঘটনাও ঘটেছে। এভাবে যেন জাতীয় মহাসড়ক অবরোধ এবং দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্যই জনস্বার্থে আদালতে রিট দায়ের করা হয়। রিটে আইন সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে কামরুল ইসলামকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। জানা যায়, গত 19 জুলাই নিউ মার্কেটে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় 21 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি। সংস্থার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সাবেক মন্ত্রী কামরুলের বিরুদ্ধে হত্যাসহ 24টি মামলা রয়েছে। নির্দেশেই এই হত্যাকাণ্ড করেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমরা দেখেছি, মিডিয়াতে উনি কাজ করেছে। যে অর্ডারে আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, এবং সেই অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা যে সাবমিশন রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। তাহলে আইন আদালত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 আসামিকে। এছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। এর আগে সোমবার শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 1 মাসের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সোমবার সাবেক 9 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 13 আসামিকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া মামলার কপি ছড়িয়ে টাকা আদায়ের চেষ্টায় সক্রিয় অসাধু চক্র। মামলা থেকে নাম বাদ দিতে দাবি করা হচ্ছে টাকা। এদিকে 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হচ্ছে বিএনপি জামায়াতের কর্মীদেরও। এতে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগও। ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মুরাইলের ওষুধ ব্যবসায়ী মোবারক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মামলার কপিতে বাদী হিসেবে এসেছে তার নাম। তবে এমন কোনো মামলাই হয়নি। ভুয়া কপি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে এলে থানায় ডায়েরি করেন তিনি। বলতেছে ফোন দিয়া যে তোমার নাম দিয়া গ্রাফিক্স করে তুমি বাদী হইয়া রাজনৈতিক কয়েকজনের নামে তুমি মামলা গ্রাফিক্স করছো, এটা কি সত্যি কিনা? আমি তো এই ব্যাপারে জানি না। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া মামলার কপি ছড়ানোর প্রবণতা। আসামির তালিকায় নাম দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে অসাধু চক্র। এই পরিস্থিতির মধ্যে বেড়েছে ঢালাও মামলার ঘটনা। রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি আসামি করা হচ্ছে বিএনপি জামাত সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরও। ধান্দাবাজ একটা চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মামলার কপি প্রচার করতেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করি। আমাদের প্রায় 12 জন মতো ব্যক্তি আমাদের দলীয় কর্মীকে আসামি করা হয়েছে। আমরা যেখানে 17 বছর নির্যাতনের শিকার হইলাম, আমাদেরকে আবার মামলা দেওয়া হচ্ছে। মামলা বাণিজ্য হয়রানির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে সতর্ক করে দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি। যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য কম্পিউটারের যারা তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। 5 আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় রাজনৈতিক মামলা হয়েছে 29টি। এসব মামলার আসামি 1929 জন। গ্রেপ্তার করা হয়েছে 100 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে চলছে, কিন্তু কিছু ব্যাংক বন্ধ হবে না। গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ সরকার নিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। ডক্টর সালেউদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ কারণে দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জে পড়েছে। পরে পুঁজিবাজার প্রসঙ্গে বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিভাবে ক্ষতিপূরণ দেয়া যায় সে বিষয়টি বিবেচনা করছে সরকার। পাশাপাশি পুঁজিবাজারে নতুন কোম্পানি আনা ও কারসাজি বন্ধে কাজ চলছে। বেশ কিছু প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ থাকার পরও শেয়ার বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর সমালোচনা করেন অর্থ উপদেষ্টা।
ইসলামিক ট্রেড ফাইন্যান্স থেকে 135-40 মিলিয়ন ডলার দেয় না তাদের, ওরা ওকে 7 বন্ধ করে দেবো, ওরা দিচ্ছে এখন আবার 60 মিলিয়ন ডলার দেবে। এই যে বকেয়া পাওনাগুলো, এগুলো আমরা শোধ করে প্রায় 2.5 বিলিয়ন ডলার ছিল বকেয়া পাওনা, এটাকে কমিয়ে এনে এটা ক্রেডিট অর্থ এখন বাংলাদেশের ক্রেডিট, এটা মতো 400 মিলিয়ন ডলার এখন বকেয়া আছে এবং 1 টাকাও রিজার্ভ থেকে খরচ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জন জাপানি সেনার দেহাবশেষ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। 81 বছর পর তাদের মরদেহ ফিরিয়ে নেওয়ার কাজ করছে জাপান সরকার। সকালে সংবাদ সম্মেলনে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন ও জাপানের প্রতিনিধি দল জানায় 13 নভেম্বর বাংলাদেশে পৌঁছেছে জাপানের 7 সদস্যের ফরেন্সিক দল। পরদিন থেকেই সমাধি খনন করে যাচাই বাছাই করে দেহাবশেষ সরানোর কাজ করছেন তারা। 24 নভেম্বরের মধ্যে 24 জন সেনার দেহাবশেষ টোকিওতে সরিয়ে নেবে জাপানের প্রতিনিধি দলটি। যুদ্ধে নিহত সৈনিকদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের 13টি দেশের 737 জন সৈনিককে ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত করা হয়। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে দুটি কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা দিয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ জানিয়েছে বকেয়া বেতনের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সকাল 8:30 থেকে মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করেন একটি কারখানার শ্রমিকরা। এছাড়া পানিশৈল এলাকায় বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে নামেন শ্রমিকরা। এক পর্যায়ে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও ওই এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ। সাভার আশুলিয়া ও জিরানি এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে 12টি কারখানা বন্ধ রয়েছে। মঙ্গলবার পোশাক প্রস্তুতকারক সমিতি বিজিএমইএ থেকে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায় শ্রম আইন 13 এর এক ধারায় এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ এর তালিকাভুক্ত কারখানার মধ্যে 2093টি কারখানায় উৎপাদন চালু রয়েছে। এছাড়া খোলা রাখার পরও কাজ বন্ধ এবং সবেতনে ছুটিতে চলে গেছে 8টি কারখানার শ্রমিক। বিজিএমইএ জানিয়েছে 95% বেশি কারখানা অক্টোবর মাসের বেতন পরিশোধ করেছে। এছাড়া গাজীপুরের কাশিমপুর ও জিরানি এলাকায় 2 গার্মেন্টসের শ্রমিক সংঘর্ষের ঘটনায় ডরিন গার্মেন্টসের 3টি কারখানা বন্ধ রয়েছে।